নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্টেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করব 18 এবং 17 এবং 18 জানুয়ারি 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, ইন হুইচ সিটি ওয়াজ দ্য আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম ইনোগ্রেটেড রিসেন্টলি? সম্প্রতি কোন শহরে প্রত্নতাত্ত্বিক পরীক্ষামূলক জাদুঘর উদ্বোধন করা হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে এখান থেকে দেখতে পারো বাদনগর, বাদনাগর। ঠিক আছে, এটা গুজরাটে অবস্থিত, গুজরাটের মেহসানা জেলার বাদনাগর। ঠিক আছে, যেখানে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ এই মিউজিয়ামটা, আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়ামটা উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন, জেনারেল বিকে সিং রিটায়ার্ড হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ হুইচ স্টেট? অবসরপ্রাপ্ত জেনারেল বিকে সিং সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? আনসারটা হবে মিজোরাম। ত্রিপুরার পরিপ্রেক্ষিতে যদি দেখি তাহলে কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আগামী দিনে যদি রিসেন্টলি যাদের পরীক্ষা হবে 1 মাসের ভিতরে, 15 দিনের ভিতরে, তোমাদের জন্য কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে, কারণ নর্থ ইস্ট জিকে থেকে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দিতে পারে। ঠিক আছে, মিজোরামের 25তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন। যদি জিজ্ঞেস করে বিকে সিং কততম রাজ্যপাল হিসেবে মিজোরামে শপথ নিয়েছেন, তাহলে 25তম রাজ্যপাল। ঠিক আছে, আর ওনাকে শপথ বাক্য কে পাঠ করিয়েছেন জিজ্ঞেস করলে গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণই। নেক্সট কোশ্চেন, ইন হুইচ সিটি ইজ দ্য ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 বিং অর্গানাইজড? ইন্ডিয়ার জায়গায় ভারতও দিতে পারে। ঠিক আছে, ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025ও বলা হয় থাকে। ঠিক আছে, কোথায় এই এক্সপো মানে হচ্ছে এক্সিবিশন, প্রদর্শনী করা হয়েছে। মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 অর্গানাইজ করা হয়েছে নিউ দিল্লি যে ভারত মণ্ডপমে আয়োজন করা হয়েছে। এখান থেকে তোমরা দেখতে পারো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই এক্সপোটা উদ্বোধন করবেন, আর এটা হচ্ছে দ্বিতীয় ইভেন্ট। ঠিক আছে, সেকেন্ড এডিশন। ঠিক আছে, মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025, এটা হচ্ছে দ্বিতীয় এডিশন যদি জিজ্ঞেস করা হয়। প্রথমটাও নতুন দিল্লিতেই হয়েছিল 2024-এ। এখান থেকে এই ইভেন্টে কী কী করা হয় তোমাদের জানকারির জন্য, তোমরা কেউ জানতে চাইলে জেনে রাখতে পারো আর কি, তার জন্যই রাখা হয়েছে। ইভেন্টটা শুরু হয়ে গেছে 17 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত 2025 পর্যন্ত, 22 জানুয়ারি 2025 পর্যন্ত চলবে। ঠিক আছে, কোথায় হবে? ভারত মণ্ডপম। এটা হচ্ছে যেখানে নতুন দিল্লিতে একটা জায়গায় রাখা হয়েছে এই ধরনের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এক্সপো এবং ইন্টারন্যাশনাল কনভেনশনগুলি করার জন্য। ঠিক আছে, ভারত মণ্ডপমে এগুলি করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, স্মৃতি মান্দানা smashed the fastest ODI century by an Indian woman at the Niranjan Shah Stadium in Rajkot. Against which team did Smriti Mandana achieve this milestone? স্মৃতি মান্দানা রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ভারতীয় মহিলা দ্রুত ওডিআই সেঞ্চুরি করেছেন। কোন দলের বিপক্ষে স্মৃতি মান্দানা এই মাইলফলকটি অর্জন করেছেন? ঠিক আছে, কোশ্চেনটা কেউ যদি না বুঝতে পারে আমি আমার ভাষায় বুঝাচ্ছি। রিসেন্টলি ভারতীয় যে মহিলা ক্রিকেটার আছে স্মৃতি মান্দানা, উনি ভারতীয় মহিলা হিসেবে, ঠিক আছে, ওয়ার্ল্ডে নয়, ভারতীয় মহিলা হিসেবে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছে। ইন্ডিয়ান ক্রিকেটের যে হিস্ট্রি আছে, মহিলা ক্রিকেটের হিস্ট্রি, এই মহিলা ক্রিকেট হিস্ট্রির মধ্যে ভারতের সবচেয়ে দ্রুততম ওডিআই সেঞ্চুরি করেছে। সেটা কোন দলের বিরুদ্ধে করেছে? আনসারটা হবে আয়ারল্যান্ড। তোমাদেরকে এখন যদি কোশ্চেন করা হয় ভারতীয় কোন মহিলা ক্রিকেটার ফার্স্টেস্ট সেঞ্চুরি করেছে ওডিআই ক্রিকেটে, তাহলে কিন্তু তোমরা স্মৃতি মান্দানা বলতে পারবে। আর এটা করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে রিসেন্টলি করেছে। ঠিক আছে, উনি 70 বলে 100 রান করেছেন, জবরদস্ত ইনিংস। এই রেকর্ডটা আগে ছিল ভারতের যে মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, উনি 87 বলে 100 রানের রেকর্ড করেছিলেন। সেটাকে স্ম্যাশড করা হয়েছে 70 বলে, সেটাকে সারপাস করা হয়েছে, অতিক্রম করা হয়েছে। ঠিক আছে, উনি টোটাল 80 বলে 135 রানের একটা ইনিংস খেলেছিলেন আউট হওয়া পর্যন্ত। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, নেক্সট আনসারটা হবে বিনীত যোশী। উনি হচ্ছে আইএএস অফিসার, 1992 বেসের, মণিপুর ক্যাডারের। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য
আনম্যান্ড ডকিং ইন স্পেস, মহাকাশে মনুষ্যবিহীন ডকিংয়ের ক্ষেত্রে ভারতের অবস্থান কত? মনুষ্যবিহীন ডকিং বলতে বোঝাচ্ছে, কারণ এই এই জিনিসটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আমি একটা এমসিকিউ তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম। ইসরোর যে স্পেডেক্স মিশন আছে, যেখানে মহাকাশে ছোটো ছোটো দুটো স্যাটেলাইটকে ছাড়া হয়েছিল, সেগুলি মনুষ্যবিহীন, এখানে কোনো মানুষ নেই। এই দুটো স্যাটেলাইট আবার একত্রিত হয়েছে স্বয়ংক্রিয়ভাবে, একটা সঙ্গে জুড়ে গেছে। এটাকেই আনম্যান্ড ডকিং বলা হয়ে থাকে, ঠিক আছে? ডকিং উপরে তারা নিজেরাই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে, নিজেরাই স্বয়ংক্রিয়ভাবে লেগে যাবে। আর এই পদক্ষেপের ফলে ভারত স্পেস স্টেশন তৈরির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল, ঠিক আছে? তো এখানে জিজ্ঞেস করেছে এই যে উপরে এই ডকিং আনডকিং মানে খোলা জোড়া যে ব্যাপারটাতে ইন্ডিয়া কততম দেশ হয়েছে? ইন্ডিয়া হচ্ছে 4র্থতম দেশ, ইন্ডিয়া র্যাঙ্ক 4র্থ। এর আগে এই কাজটা আমেরিকা করেছে, রাশিয়া করেছে, চীন করেছে, এবং তাদের নিজস্ব স্পেস স্টেশন উপরে আছে। তারা তাদের স্পেস স্টেশনের মাধ্যমে তাদের যে স্যাটেলাইটগুলি আছে সেগুলিকে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করতে পারবে, ঠিক আছে? আগামী দিনে ইন্ডিয়াও এই একই কাজটা করতে পারবে। তোমরা এখান থেকে দেখতে পারো এই ইসরোর এই স্পেডেক্স মিশন নিয়ে তোমাদের কোশ্চেন পেপারে থাকবে এবং থাকবে, ঠিক আছে? তো তোমরা এই মিশন থেকে যা পারো, যতটুকু পারো ভালো করে জেনে নেবে। এখানে তোমাদের জন্য 4th র্যাঙ্কে আছে। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে দুটো স্মল স্যাটেলাইটকে উপরে পাঠিয়েছিল এই স্পেডেক্স মিশনের ইস্যুতে, স্যাটেলাইটগুলি কী কী, স্মল স্পেসক্রাফটগুলি কী কী? SDX-01 চেসার এবং SDS-02 টার্গেট, এই দুটো একসঙ্গে খুলেছে এবং দুটো একটার কাছাকাছি এসে জোড়া লেগেছে, ঠিক আছে? এখান থেকে দেখতে পারো অফ দ্য স্পেডেক্স ডকিং এক্সপেরিমেন্ট মিশন, ঠিক আছে? স্পেডেক্স মিশন রিলেটেড একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে অবশ্যই থাকবে। ইসরো একটা সাকসেসফুল ইনস্টিটিউশন ভারতবর্ষের, তার রিলেটেড একটা এমসিকিউ তোমরা অবশ্যই পেতে পারো। এটা একটা বিরাট বড় সাফল্য ভারতের জন্য, সেই সূত্রে তোমাদের জন্য এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো করেছি ওখানেও এই কোশ্চেনটা তোমাদের জন্য দেওয়া আছে, তোমরা কোশ্চেনগুলি ফলো করলে অবশ্যই দেখতে পাবে। আগের ভিডিওগুলি আমি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট আলাদা করে রেখেছি, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। হুইচ স্টেট গভর্নমেন্ট উইল প্রোভাইড 20,000 মান্থলি পেনশন টু পিপল জেল ডিউরিং ইমার্জেন্সি? কোন রাজ্য সরকার জরুরি অবস্থার সময় কারাগারে বন্দী ব্যক্তিদের সাময়িক 20,000 টাকা পেনশন প্রদান করবে? এখানে আমি বছরটা ইন্ডিকেট করতে ভুলে গেছি, সেটা 1975-এর ইমার্জেন্সি হবে, ঠিক আছে? নিচে আছে, দেখে নেবে। এখানে উড়িষ্যা গভর্নমেন্ট, যারা 1975 সালে ইন্দিরা গান্ধী সরকার ইমার্জেন্সি ঘোষণা করেছিল। ইমার্জেন্সি ঘোষণার সময় উনি অনেক লোককে ধরেই কারাগারে রেখেছিলেন, ঠিক আছে, ওই সময়কার পরিস্থিতির হিসাবে। তো যাদের উড়িষ্যার যারা ওই ইমার্জেন্সির সময় ন্যাশনাল ইমার্জেন্সির জেলে বন্দী ছিলেন, তারা এখনও জীবিত আছেন। 1 জানুয়ারি 2025-এর মতে তারা এই 20,000 টাকার অনুদানটা প্রত্যেক মাসে ভাতা পাবে, ঠিক আছে? ওই সময় জরুরি ব্যবস্থাটা নিয়ে তোমাদের জন্য একটু এখানে 3টা রেখেছি ছোট্ট করে, তোমরা এখান থেকে দেখতে পারো নলেজের জন্য জাস্ট, ঠিক আছে? জরুরি অবস্থা তাৎক্ষণিক যে ট্রিগারটা ছিল 12 জুন 2025-এ ট্রিগারটা দাবানো হয়েছিল একটা আলাহাবাদের হাইকোর্টের একটা রায় নিয়ে, ঠিক আছে? ওই রায়ে ইন্দিরা গান্ধীকে নির্বাচনী অনিয়মের জন্য দোষী সাব্যস্ত করে এবং লোকসভায় তার নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছিল। এলাহাবাদ হাইকোর্ট ওই সময় ইন্দিরা গান্ধীর নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছিল এবং ওনাকেও দোষী সাব্যস্ত করেছিল। এই রায় প্রধানমন্ত্রীত্বের জন্য সরাসরি হুমকি তৈরি করেছিল, যে কারণে উনি ওই সময় ওনার পাওয়ার ইউজ করে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন। আর ওনার এগেনস্টে যারা ছিল, যাদের সন্দেহ উনি করেছিলেন, সব লোককে উনি জেলে ভরে দিয়েছিলেন, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যাম্পেইন হ্যাজ বিন লঞ্চড ফর প্লাস্টিক ফ্রি মহাকুম্ভ? একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য হতে পারে। মহাকুম্ভ একটা বিরাট বড় মেলা, কুম্ভ মেলা আমরা সবাই জানি, প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশে। তার এমসিকিউ আমি আগেই করে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সে। তো ওখানে প্লাস্টিক ফ্রি করার জন্য, যেন প্লাস্টিক পলিউশন না হয় বা প্লাস্টিকের অপব্যবহার না হয়, তার জন্য প্লাস্টিক ফ্রি করার জন্য একটা ক্যাম্পেইন চালানো হয়েছে। সেই ক্যাম্পেইনটার নাম কি? 1 প্লেট 1 ব্যাগ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য হবে, ঠিক আছে? এটাও ইসরো রিলেটেড। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড এস্টাবলিশমেন্ট অফ থার্ড লঞ্চ প্যাড TLP অ্যাট, কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন জায়গায় 3য় লঞ্চ প্যাড প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে? থার্ড লঞ্চ প্যাড আসছে, আমি লঞ্চ প্যাডটা বোঝাবো। আনসারটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে আগেও একটা লঞ্চ প্যাড ছিল,
এই হচ্ছে লঞ্চ প্যাড। আগে ফটোটা দেখে নাও, তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে লঞ্চ প্যাড। ইসরো যে স্যাটেলাইটগুলি প্রেরণ করে, যেখান থেকে লঞ্চ করে লঞ্চ প্যাডগুলি, সেটা এই লঞ্চ প্যাড আগে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আগেও লঞ্চ করা হতো, এখানে আরেকটা করা হয়েছে। ঠিক আছে, আগে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে করা হতো, আর অপশান এতে হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। এই দুটো সেন্টার থেকে এই ইসরোর যে লঞ্চ প্যাডগুলি, রকেটগুলি প্রেরণ করা হতো। এখানে এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে আরেকটা লঞ্চ প্যাড করা হয়েছে এবং তৃতীয় লঞ্চ প্যাড। তো তোমাদেরকে কিন্তু কোশ্চেন করা হতে পারে। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে শ্রীহরিকোটা বা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায়, তাহলে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত। সব কিন্তু জেনে রাখতে হয়, এইভাবেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলি কোশ্চেনগুলি করে। হুইচ কান্ট্রি হ্যাজ ডেভেলপড দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমাদের জন্য আগামী দিনে কোশ্চেন পেপারে থাকতে পারে, কারণ আনসারটা দেখলেই বোঝা যাবে। কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী? কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী হওয়াতে কিন্তু ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এই কাজটা ইন্ডিয়া করেছে। বিশ্বে এত টেকনোলজি সম্পন্ন দেশ থাকা সত্ত্বেও ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে, যার হর্স পাওয়ার 1200 হর্স পাওয়ার। ঠিক আছে, আপ টু আউটপুট 1200 হর্স পাওয়ার। সেই সূত্রে কিন্তু যেহেতু ইন্ডিয়া এই ইনোভেশনটা করেছে, আগামী দিনে হাইড্রোজেন চালিত পরিবহনে ভারতের উত্তরণের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ কিন্তু। ঠিক আছে, সেই সূত্রে কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এমডি অ্যান্ড সিইও অফ ইন্ডিয়ান ব্যাংক? ইন্ডিয়ান ব্যাংক, আমাদের ইন্ডিয়ান ব্যাংক যেটা আছে, ইন্ডিয়ান ব্যাংকের এমডি এবং সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে বিনোদ কুমার। বিনোদ কুমারকে ইন্ডিয়ান ব্যাংকে করেছেন, তোমরা এখান থেকে দেখতে পারো। উনি এর আগে কোথায় ছিলেন? পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। নেক্সট কোশ্চেন, জিওগ্রাফি পার্ট থেকে তোমাদেরকে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দিতে পারে। দিয়েগো গার্সিয়া আইল্যান্ড দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ, ইট লোকেটেড ইন হুইচ ওশিয়ান? এটা কিন্তু জিওগ্রাফি পার্টে তোমাদের জন্য আসতে পারে। দিয়েগো গার্সিয়া দ্বীপ, যা সম্প্রতি খবর দেখা গেছে, কোন মহাসাগরে অবস্থিত? আনসারটা হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান মহাসাগরে অবস্থিত, ইন্ডিয়ান ওশিয়ান। আগে এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমাদের প্রিয় ভারতের নিচে যেখানে রেড মার্ক এখানে করা আছে ওশিয়ানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে আছে রেড সার্কেল করা, এই জায়গাটাতে দিয়েগো গার্সিয়া আইল্যান্ড। ঠিক আছে, ছোট্ট একটা আইল্যান্ড আছে। তারপর বলছি কি হচ্ছে এখানে, সম্প্রতি এখানে ভারতের তামিলনাড়ুর 15 জন জেলেকে এই সামুদ্রিক সীমা অতিক্রম করার জন্য আটক করা হয়েছে, যে কারণে এটা নিউজে এসছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তো এগুলি, যেগুলো নিউজে আসে বিশেষ বিশেষ জিনিস, এগুলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো এই দিয়েগো গার্সিয়া যে দ্বীপটা, সেটা আগে মরিশাসের একটা অংশ ছিল। তো পরে সেটাকে 1965 সালে এই ব্রিটিশ একটা টেরিটরি, ব্রিটিশ ইন্ডিয়ান ওশিয়ান টেরিটরি হয়ে যায়, BIOT। ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরিতে পরিণত হয়। তখন ওখান থেকে যারা জনগণ ছিল তাদেরকে মরিশাস এবং সেশেলসে প্রেরণ করা হয়। ওখানে একটা সামরিক ঘাঁটি বানানো হয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নেভাল বেস এবং সামরিক ঘাঁটি আছে এখানে একটা। তো ইন্ডিয়ান জেলেরা ওই সীমা অতিক্রম করাতে তাদেরকে ব্রিটিশ নেভি অ্যারেস্ট করেছে। ঠিক আছে, যে কারণে সম্প্রতি নিউজ পেপারে এসেছে, তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, প্রাইম মিনিস্টার ইলজা আমাদু বাজ, হু রিসেন্টলি অ্যানাউন্সড হার রেজিগনেশন, বিলং টু হুইচ কান্ট্রি? প্রধানমন্ত্রী ইলজা আমাদু বাজ, যিনি সম্প্রতি তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তিনি কোন দেশের বাসিন্দা? আনসারটা হবে, ইনি সাও টোমে অ্যান্ড প্রিন্সিপ দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, আর এই দেশটা কোথায় অবস্থিত? সাও টোমে প্রিন্সিপ হচ্ছে মধ্য আফ্রিকার, মানে সেন্ট্রাল আফ্রিকার একটা দ্বীপ আইল্যান্ড কান্ট্রি। ঠিক আছে, দ্বীপ দেশ, যেটা গিনি উপসাগরের বিষুবরেখায় অবস্থিত। আর এরিয়া হচ্ছে মাত্র 1000 বর্গ স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, ছোট্ট একটা দেশ করেছে। আর কিছুদিন আগে কিন্তু জাস্টিন ট্রুডো, এর কোশ্চেনটা আমি করিনি, আমার মনে আছে একদম ক্লিয়ার। জাস্টিন ট্রুডো কিন্তু কানাডার প্রাইম মিনিস্টারশিপ থেকে রেজিগনেশন দিয়েছে। ঠিক আছে, রিজাইন করেছে। তো কোশ্চেন তোমাদের জন্য রাখতে পারে। জাস্টিন ট্রুডো অনেকটাই ভারতের সঙ্গে অনেকটাই বিতর্কিত আলোচনা করেছিলেন, ভারতকে নিয়ে অনেকটাই বিতর্কিত স্টেটমেন্ট উনি দিয়েছিলেন, সে কারণে উনি হাইলাইটেড ছিলেন, উনি কিন্তু লাস্টে রিজাইন করেছে। তো জাস্টিন ট্রুডোর ব্যাপারটা মনে রাখবে তোমরা। জোরান মিলানোভিক হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি ইন জানুয়ারি 2025? 2025 সালের জানুয়ারিতে জোরান মিলানোভিক কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? আনসারটা হবে ক্রোয়েশিয়া।
উনি 74% ভোট পেয়ে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন 5 বছরের জন্য। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি হ্যাজ হোস্টেড খো ওয়ার্ল্ড কাপ 2025? 2025 সালের খো বিশ্বকাপ আয়োজক কোন শহর? এটা ফার্স্ট খো ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। এর এমসিকিউ আমি আগে করেছি কারেন্ট অ্যাফেয়ার্সে। ফার্স্ট খো ওয়ার্ল্ড কাপ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই খো ওয়ার্ল্ড কাপ রিলেটেড একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা রয়েছে, স্পোর্টস রিলেটেড জিকে থেকে, ঠিক আছে। আনসারটা হবে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে এই খো বিশ্বকাপটা আয়োজিত হয়েছে। আর এটা চলেছে 13 থেকে 19 জানুয়ারি পর্যন্ত, আজকে লাস্ট দিন, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পারো কে উদ্বোধন করেছিল যদি জিজ্ঞাসা, খো ফেডারেশনের সভাপতি সুধাংশু মিত্তল এই এর উদ্বোধন করেছিলেন খেলাটার। এখান থেকে তোমরা দেখতে পারো। তোমাদের জন্য লাস্ট যে দুটো লাইন হচ্ছে সেটা হচ্ছে কয়টা দল অংশগ্রহণ করেছে? 20টি পুরুষের দল এবং 19টি মহিলা দল অংশগ্রহণ করেছে। আর ভারতীয় যে পুরুষ দলের ক্যাপ্টেন হচ্ছে প্রতীক ওয়াইকার, আর মহিলা দলের ক্যাপ্টেন হচ্ছে প্রিয়াঙ্কা ইয়াঙ্গেল। আমি ইংলিশেও রেখেছি নামগুলি তোমাদের প্র্যাকটিস থাকার জন্য, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে, এগুলি রাখতে পারে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন তোমাদের জন্যই কাজ করি। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে। R360 নেপচুন মিসাইল ইজ ডেভেলপড বাই হুইচ কান্ট্রি? আর নেপচুন ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করেছে, ঠিক আছে। আনসারটা হবে ইউক্রেন। রিসেন্টলি কয়েকদিন আগে সম্প্রতি ইউক্রেন এই মিসাইলটা ইউজ করেছে রাশিয়ার এগেনস্টে। রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে আঘাত করার জন্য এই নেপচুন ব্যবহার করা হয়েছিল, যেখানে আর্মস এমুনেশন রাশিয়া রেখেছিল, সেখানে আঘাত করার জন্য সেটা কবর এসেছিল, ঠিক আছে। মিসাইলটার কিছু ওজন 870 কেজি, লম্বা, কত মিটার ঘন্টায় চলে, এখান থেকে তোমরা দেখে নেবে। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কথা হবে। নমস্কার।